বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও লাইভে চলে আসলাম আপনাদের সামনে। আজকেও প্রতিদিনের মতো অনেকগুলো ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তার আগে আপনাদের কাছে বরাবর যে রিকোয়েস্টটা আমি করে থাকি, আজকেও সেই একই রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা আমার লাইভ সেশনটা দেখে থাকেন, তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই লাইভ সেশনটা শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার তো করবেনই, পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে এই নিউজগুলো আপনারা সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো আমি শুরু করব, তার আগে আপনারা আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ড বা আমার অডিও বা আমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমাকে একটু জানালে আমি দ্রুত আজকের নিউজে চলে যাব। আমি বেশিক্ষণ সময় ক্ষেপণ করতে চাই না। তো যা হোক, আমি শুরু করছি। আশা করছি আপনারা আমাকে শুনতে ও দেখতে পাচ্ছেন। আজকে যে প্রথম যে আপনাদেরকে নিউজটা দেব, সেটা বড়ই একটা খুশির খবর। আপনারা জেনে হয়তো খুশি হবেন যে আমাদের যে অঞ্চলটাতে যুদ্ধ চলছে, অর্থাৎ যে অঞ্চলের নামটা আমরা নিতে পারি না, শুধু বলতে পারি যে আমাদের পবিত্র ভূমি মধ্যপ্রাচ্যের দখলদার বাহিনী যেটাতে যে অঞ্চলটাতে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমাদের উপরে, সেই অঞ্চলে তুরস্ক থেকে যে আমাদের অঞ্চলটা আছে, নাম না বললে আপনারা হয়তো বুঝবেন না, আমি সংক্ষেপে একটা বলি। আমাদের একটি শহর গা, আহ, যে শহরটার নাম জা। তো আপনারা বুঝে নেন আমি কোন শহরের নাম বলেছি। সেই স্ট্রিপটাতে তুরস্ক তার নৌবহরের মাধ্যমে আহ, প্রায় 10 থেকে 12টি জাহাজ পাঠিয়েছে, খাদ্য, মেডিকেল ইকুইপমেন্ট ইত্যাদি ইত্যাদি সহ পাঠিয়েছে, এবং সেই জাহাজগুলোতে যাতে দখলদার বাহিনী হামলা করতে না পারে, সেজন্য সেই জাহাজগুলোতে কিন্তু তারা বিভিন্ন দেশের সেলিব্রিটিদেরকে পাঠিয়েছে, যাতে আহ, বিভিন্ন দেশের সেলিব্রিটিরা থাকলে সেই জাহাজগুলোতে কিন্তু দখলদাররা হামলা চালাতে পারবে না বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে পারবে না। এই দিক থেকে তারা যে ত্রাণ এবং পণ্যগুলো আছে সেগুলো গা, ওই যে যে শহরটা আমরা বলি যা, সেই শহরে পাঠিয়ে দিবে। এবং সেগুলো সেখানে যে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করছে, দুর্ভিক্ষের একটা পরিবেশ সেখানে তৈরি হয়েছে, বাতাসে লাশের গন্ধ, আহ, সেই অঞ্চলটাতে খাবার দিয়ে হলেও একটু সহায়তা তারা করার জন্য এগিয়ে আসছে। এবং বলা হচ্ছে যে এই যাবৎ কাল পর্যন্ত যতগুলো দেশ এবং যতগুলো সংস্থা যে পরিমাণ খাবার দিয়েছে, তার চেয়েও বেশি পরিমাণে খাবার তুরস্ক পাঠিয়েছে এই জাহাজগুলোর মাধ্যমে। আমি গতদিনে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আল নাসের হসপিটালে এবং আল শিফা হসপিটালে, এই দুটি হসপিটালে অনেকগুলো লাশ একসঙ্গে কবর দেওয়া হয়েছে। সংখ্যাটা আমি সেদিন 200-র কাছাকাছি বলেছিলাম, কিন্তু এখন যে আপডেট নিউজ পাওয়া যাচ্ছে, এখন পর্যন্ত 327 জনের মরদেহ সেই গণকবরগুলোতে পাওয়া গিয়েছে, এবং সেগুলো ছিল বিভৎস। কোনোটার কিডনি, চোখ, এভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু দখলদার বাহিনীরা চুরি করে নিয়ে গিয়েছে। এর পাশাপাশি আম, আজকে যে নিউজটা আমি পেলাম যে রাফা শহরের খুব কাছাকাছি কিন্তু দখলদার বাহিনী আক্রমণের জন্য চলে এসেছে, এবং বলা হচ্ছে যে ঠিক উপকণ্ঠেই এখন তারা অবস্থান করছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে হয়তো রাফা শহরে তারা খুব তাড়াতাড়ি তাদের অভিযান শুরু করবে। এবং রাফা এমন একটা জায়গা, যে জায়গায় আহ একই জায়গায় গাদাগাদি করে প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষ, সরকারি হিসেবে 14 লক্ষ, কিন্তু আমার মনে হয় না সেটা মোর দেন 15 লক্ষর উপরে হবে, আমার আমার যতদূর ধারণা। তো এই অঞ্চলটাতে কিন্তু আক্রমণের জন্য তারা এগিয়ে আসছে। আহ, দেখা যাক। আন্তর্জাতিক সম্প্রদায় এর আগেও বলেছে যে সেই জায়গাগুলোতে আক্রমণ করা যাবে না। এখন দেখা যাক তারা এই কথা কতটুকু মানে বা কতটুকু এটা দিয়ে কাজ করে, সেটাই এখন দেখার বিষয়। আহ, যা হোক, আমরা পরবর্তী নিউজে চলে যাচ্ছি। বেশ কিছুদিন আগে একটা খবর হয়তো আপনারা শুনেছিলেন যে দখলদার বাহিনীর চাপে হয়তো তারা কাতারের কথা বলছি, সম্ভবত আপনারা হয়তো শুনেছেন যে দখলদার বাহিনীর চাপে হয়তো আহ
কাতার হামাস নেতাদেরকে, সরি আমি নামটা বলতে পারবো না, যা হোক সেই দলের নেতাদেরকে তাদের দেশ থেকে বের করে দিবে, কিন্তু কথাটা সম্পূর্ণ মিথ্যা ছিল। তারা এটা ক্লিয়ার করেছে যে তারা কাউকে বের করে দিবে না, এবং তারা সেখানেই তাদের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু কাতারেই থাকবে বলে তারা জানিয়েছে। যা হোক, এখন আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ যে আছে ইরান, সেই দেশটা কিন্তু গত দিনে তাদের অফিসিয়ালরা ঘোষণা দিয়েছিল যে আমরা এ পর্যন্ত পারমাণবিককে অস্ত্র তৈরির কাজে বা যুদ্ধের কাজে ব্যবহার করিনি, কিন্তু আমাদেরকে যদি পশ্চিমারা কোনো রকম চাপ দেয় বা কোনো রকম আমাদের সাথে ঝামেলা করতে চায়, সেক্ষেত্রে আমরা কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবো। এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে ইরানের হাতে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে, তারা কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, এটা শুধু সময়ের ব্যাপার। এবং তারা একটা সীমানাও নির্ধারণ করে দিয়েছে যে 1 সপ্তাহ তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে সময় লাগতে পারে। এদিকে আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরান যে হামলা পাল্টা হামলা সংঘটিত হয়েছিল, এই ব্যাপারে কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট বলেছিল যে কোনো পক্ষই সত্যি কথা বলছে না, কিন্তু এখন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগানের কথাটা সত্য প্রমাণিত হচ্ছে। কারণ গতদিনে একটা স্যাটেলাইট ইমেজ পর্যালোচনা করা দেখা যায় যে ইসরায়েলি হামলার আগে এবং পরে যে আপনার ইস্পাহান শহরের যে বিমানবন্দরটা রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জিনিসটা কিন্তু স্যাটেলাইটে ধরা পড়েছে, এবং বলা হচ্ছে যে দুই দেশই অনেক কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো এখানে ইসরায়েল এবং ইরান দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো ইরানের ক্ষতি একটু কম হয়েছে, ইসরায়েল একটু বেশি হয়েছে, অথবা ইরানের একটু বেশি হয়েছে, ইসরায়েলের কম হয়েছে, এমন। কিন্তু সত্যিকারের তথ্যটা কি এখন কিন্তু পর্যন্ত আমরা বিশ্ববাসী কেউ জানতে পারছি না। এবং যেটা বলা হচ্ছে যে ইরানের যে স্থানে ইস্পাহান শহরে যেখানে পারমাণবিক কেন্দ্র অবস্থিত, সেই জায়গাটাতে আক্রমণ হয়েছে কিনা সেই স্যাটেলাইট ইমেজটা এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে বিভিন্ন মাধ্যমগুলো। তো দেখা যাক আসলে এই খবরগুলো কিছুদিন পরেই সবগুলো জানা যাবে। এবং আমি যেটা বলেছিলাম আপনাকে গত লাইভে, যে এর আগে কিন্তু ইসরায়েল যেটা করেছে যে তার জর্ডানের একটা ঘাঁটি থেকে F-35 জঙ্গি বিমানে করে পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের ইস্পাহান শহরে হামলা করতে চেয়েছিল, এবং রাশিয়ার গোয়েন্দারা বিমানটাকে সেই নিউজটা পেয়ে যায় এবং সেই বিমানটাকে মাঝ আকাশে ধ্বংস করে দেয়। তো এই একটা ঘটনা, মেজর ঘটনা ঘটে যায়, না হলে কিন্তু ইরানের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে যেত। যা হোক, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে পারমাণবিক অস্ত্র যে এই বিমানের মধ্যে ছিল বা এই জঙ্গি বিমানের মধ্যে ছিল, তাহলে ওটার কি হবে? আপনাদের একটু অবগতির জন্য জানাই যে পারমাণবিক যে অস্ত্রগুলো থাকে সেগুলো কিন্তু কোডিং করা থাকে। কোডিং অর্থাৎ একটা কোড দিয়ে সেটাকে চালু করতে হয় এবং একটা কোড দিয়ে সেটাকে নিক্ষেপ করতে হয়। তো যতক্ষণ পর্যন্ত এই কোডিংটা তাকে দেওয়া হবে না বা এই নির্দেশটা তাকে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে অ্যাক্টিভ পরমাণুতে পরিণত হবে না। অর্থাৎ সে মুহূর্তে যদি হামলা করে তাকে ধ্বংসও করে ফেলা হয়, সেটা কিন্তু কোনো রকম রিয়াকশন দেবে না বা কোনো প্রতিক্রিয়া ছড়াবে না, এই ধরনের একটা বিষয়। তাই বলা যায় যে যাদের মনে এই প্রশ্নটা থাকবে যে তাহলে কেন এটা বিস্ফোরণ হলো না বা এই ধরনের, তাদেরকে আমি বলতে চাই যে এটা বিস্ফোরণ হবে না। কারণ এটা যখন বিস্ফোরিত হবে, তার জন্য একটা কোডিং প্রয়োজন। সেই কোডিংটা না অ্যাক্টিভ হওয়া পর্যন্ত কিন্তু সেটা বিস্ফোরিত হবে না বা হওয়ার কোনো চান্স থাকবে না। তো যা হোক, আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। আর আমি আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এবং সেটা নিয়ে এখন আলোচনা করব, যে আপনারা জানেন যে আমেরিকার যে বিশ্ববিদ্যালয় যেটা থেকে আন্দোলন শুরু হয়েছিল, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলনটি ছড়িয়ে পড়েছে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আন্দোলন চরম আকার ধারণ করেছে। তারা বলছে যে এখান থেকে যে ইসরায়েলকে অর্থায়ন এবং এখান থেকে যে পয়সা ইসরায়েলকে দেওয়া হয়, যে গবেষণা প্রসূত জিনিসগুলো ইসরায়েলকে দেওয়া হয়, সেগুলো বন্ধ করে দেওয়া হোক, ফিলিস্তিনের উপর আক্রমণ বন্ধ করে দেওয়া হোক এবং নিরীহ মানুষকে হত্যা করা বন্ধ করা হোক। এই কথাবার্তাগুলো
বিভিন্ন মাধ্যমে এখন কিন্তু চলে আসছে, এবং বলা যায় যে আমেরিকার প্রত্যেকটা যে বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, এবং এ পর্যন্ত আমার জানা মতে কয়েকশো ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্ররা এই ছাত্রদের পাশাপাশি শিক্ষকরাও এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা এই আন্দোলনে যোগদান করেছেন। তো আপনারা জানেন আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, গণ অভ্যুত্থান সহ পৃথিবীর যে বড় বড় আন্দোলনগুলো আছে, কিন্তু প্রত্যেকটা আন্দোলনই কিন্তু আহ, ছাত্রদের অংশগ্রহণে সংগঠিত হয়েছিল, এবং আমি বলতে চাই যে ছাত্রদের আন্দোলনটা কিন্তু অবশ্যই কোনো না কোনো একটা গন্তব্যে পৌঁছায়। তো যা হোক, আমি এতটুকু আশা করতে পারি যেহেতু ছাত্ররা এখন আন্দোলনে নেমে গেছে, তো এটার কোনো না কোনো একটা রেজাল্ট কিন্তু অবশ্যই, বা একটা একটা ফিডব্যাক, বা একটা যে আপনারা যাই বলেন না কেন, একটা যে এটার যে একটা আউটকাম, অবশ্যই এটা একটা আউটকাম আসবে বলে আমরা আশা করি। তো যা হোক, দেখা যাক এই আন্দোলন শেষ পর্যন্ত কতদূর যায় এবং কি পরিস্থিতি বয়ে আনে। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট এই আন্দোলনকে খুবই বিপর্যয়কর এবং খুবই ভয়ানক বলে উল্লেখ করেছেন, সেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। এদিকে লেবানন থেকে লেবাননের যে বিদ্রোহী গোষ্ঠী আছে, তারা কিন্তু আন্দোলন শুরু করেছে, এবং বলা হচ্ছে যে সেই আন্দোলনে আহ, যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। বলা যায় যে আহ, ইসরায়েলের যে অঞ্চলটিতে তারা আক্রমণ চালাচ্ছে উত্তরাঞ্চলে, সেই উত্তরাঞ্চলের কিরিয়াত সমনা থেকে শুরু করে রুইসাত আল আলম সাইট এবং আরো বিভিন্ন সাইটগুলোতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে, এবং এবারের তাদের যে হামলাগুলো হচ্ছে সেই হামলাগুলো একুরেট হচ্ছে এবং টু দ্য পয়েন্ট গিয়ে তারা কিন্তু বিভিন্ন মিলিটারি বেজ এবং বিভিন্ন যে নজরদারি ইকুইপমেন্ট এগুলোতে হামলাগুলো চালাচ্ছে, এবং সেগুলো আগের চেয়ে বেশি একুরেট হচ্ছে। এবং বলা হচ্ছে যে এ পর্যন্ত ইসরায়েলের 5টি হারমেস হারমেস ড্রোন, অর্থাৎ এই হারমেস ড্রোনটা হচ্ছে উচ্চ প্রযুক্তি সম্পন্ন, খুবই ব্যয়বহুল এবং খুবই একটি দামি ড্রোন যেটা ইসরায়েল তৈরি করে থাকে। সেই হারমেস ড্রোন 5টি এ পর্যন্ত কিন্তু লেবানন ধ্বংস করেছে। অর্থাৎ ইসরায়েল বুঝতে পারছে যে লেবাননের হাতে এখন যুদ্ধ বিমান বা ড্রোন ধ্বংস করার মতো প্রযুক্তি তারা হাতে পেয়েছে, এবং তারা নিয়মিত ড্রোন এবং এই যুদ্ধ বিমানগুলোকে ধ্বংস করে চলেছে। তো সেক্ষেত্রে একটা বড় চিন্তার কারণ হয়ে যাবে দখলদারদের জন্য, যে তাদের ড্রোন এবং যুদ্ধ বিমানগুলো কিন্তু এখন নিরাপদ নয়। অর্থাৎ পরিবর্তিত যে মধ্যপ্রাচ্যের রাজনীতি, সেই রাজনীতি থেকে বোঝা যাচ্ছে এখন আসলে অবস্থা পরিবর্তন হয়ে গেছে এক হামলার কারণে। যে ইরানের কনসুলেট সিরিয়ায় দামেস্কে যেটা ছিল, সেটাতে হামলার পরে কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক হিসাব কিতাব সম্পূর্ণ বদলে গেছে। আর আরেকটা বিষয় হলো আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, তিনি কিন্তু চীন সফরে গিয়েছিলেন, এবং চীনে যে তিনি চীনকে একটা শাসানোর বা আলটিমেটাম দেওয়ার মতো একটা কথা বলেছিলেন। সেখানে তিনি বলেছেন যে চীন যদি মধ্যপ্রাচ্যে অর্থ প্রদান করা, অস্ত্র প্রদান করা এবং অন্যান্য যে জায়গাগুলোতে আমেরিকার স্বার্থ জড়িত আছে, সেই জায়গাগুলোতে যদি ইন্ধন দেওয়া বন্ধ না করে, তাহলে কিন্তু তাদের প্রতি বড় ধরনের অ্যাকশন নেওয়া হবে। তো এই কথার পরপর কিন্তু চীনের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তিনি বলেছেন যে আমরা তো অর্থায়ন করছি শুধু মাত্র যেই স্বাধীনতাকামী সংগঠনগুলো আছে তাদের দেশ এবং তাদের জাতিকে স্বাধীন করার জন্য, কিন্তু আমেরিকা সারা পৃথিবীতে 80টি দেশে 800'রও বেশি বেস তৈরি করেছে, যেগুলো দিয়ে থেকে তারা অস্ত্র ব্যবসা এবং বিভিন্ন রকম অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করে আসছে, এবং তারা এগুলো বন্ধ করার জন্য উল্টো আমেরিকাকে চাপ দিয়েছে। তো যা হোক, একটা মানে রাজনৈতিক একটা গেম কিন্তু চলছে। আমরা বর্তমান পৃথিবীতে দুইটা অক্ষ দেখতে পাচ্ছি, একটা আমেরিকান অক্ষ বা একটা ব্লক, এবং একটা চীন রাশিয়ার একটা ব্লক। এই ব্লকটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সাহেব এসেছিলেন। তো সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে পাকিস্তানের কিন্তু অনেকগুলো চুক্তি হয়, এবং এটাকে আমেরিকা ভালো চোখে দেখে না।
এবং তারা জানিয়ে দিয়েছে যে যারাই ইরানের সঙ্গে সম্পর্ক তৈরির চিন্তা করবে তারা যেন আমেরিকার স্যাংশনের বিষয়টা মাথায় রেখেই সম্পর্কটা তৈরি করে। তো যা হোক, এই একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু তারা পাকিস্তানকে দিয়ে রেখেছে। যেহেতু পাকিস্তান প্রসঙ্গে কথা বলছি, তো সেহেতু ইমরান খানের কথা এসে যায়। আপনারা অনেকেই পাকিস্তান সম্পর্কে, রাজনীতি সম্পর্কে জানতে চান, কিন্তু আমি পাকিস্তানের রাজনীতিটা একদমই পছন্দ করি না। শুধুমাত্র ইমরান খানের কারণেই কিন্তু আমার পাকিস্তানের বিষয়ে কথা বলা, আমি তাই বলি। ইমরান খানকে মন থেকেই আমি ভালোবাসি, এই কারণেই পাকিস্তান সম্পর্কে আমি আপনাদের নিউজগুলো দিয়ে থাকি। তো যা হোক, ইমরান খানের যে বিষয়ে গতকালকে ইমরান খানের দল পিটিআই সারা দেশে ব্যাপক প্রোটেস্ট বা বিক্ষোভ মিছিল করে এবং কোটি কোটি মানুষ এই বিক্ষোভ মিছিলে বেরিয়ে আসে এবং দেশে পিটিআই এর যে সমর্থন সে সম্পর্কে মানুষের এবং বিশেষ করে এস্টাবলিশমেন্ট এবং সরকারের একটা ভালো ধারণা তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু গত কয়েকদিন আগে যে নির্বাচন হলো সেই নির্বাচনের ব্যাপক কারচুপির মাধ্যমে তারা আসনগুলো নিয়ে নেয়। আদারওয়াইজ এই আসনগুলো কিন্তু তারা অর্থাৎ বর্তমান সরকার কোনোভাবেই পেত না যদি পিটিআই ফেয়ার ইলেকশন দেশে হতো, তাহলে পিটিআই আসনগুলো জিতে যেত। এছাড়া পাকিস্তানের একটি প্রদেশ খাইবার পাখতুনখাওয়া, সেই প্রদেশের যে গভর্নর রয়েছে, ওনার নাম হচ্ছে আলী আমিন গান্ডাপুর, তিনি বলেছে যে আমরা চুপ করে বসে থাকবো না, আমরা ইমরান খানকে মুক্ত করব, আর যেদিন ইমরান খানকে মুক্ত করব সেদিন কিন্তু আমরা এই সরকারকেও বিদায় দেবো, অর্থাৎ ঘরে পাঠিয়ে দেবো বলে একটা বক্তব্য তিনি দেন। এটা ছিল পাকিস্তান তেহরিকি ইনসাফের যে প্রতিষ্ঠা বার্ষিকী আছে, সেই প্রতিষ্ঠা বার্ষিকী 28তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তো যা হোক, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে পরে কেন্দ্রীয় সরকার অর্থাৎ শাহবাজ সরকার ঘোষণা দেয় যে আমরা খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর রাজ জারি করতে যাচ্ছি, কারণ সেখানকার যে মুখ্যমন্ত্রী আছে তিনি কেন্দ্রীয় সরকারকে হুমকি দিয়েছেন এবং সেই হুমকির প্রেক্ষিতে আমরা কিন্তু গভর্নরের শাসন বা গভর্নর রাজ ওখানে কায়েম করব, এই ধরনের একটা কথাবার্তা চলে আসছে। আর এদিকে শোনা যাচ্ছে যে ইমরান খানকে অনেকগুলো অফার করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, কিন্তু ইমরান খান সেগুলো গ্রহণ করেননি এবং ইমরান খান তার জায়গায় আছেন। ইমরান খান যদি আজকে এই ডিলগুলোর মধ্যে একটা গ্রহণ করে তাহলে কিন্তু উনি সরকারে চলে আসতে পারবেন, কিন্তু ইমরান খান বলেছেন যে আমি কারোর সঙ্গে কোনো ডিলে যাব না, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণই আমার সিদ্ধান্ত নিবে যে আসলে কি করা যায়। এদিকে আমেরিকান হুমকির পরে শাহবাজ সরকার একটু টালমাটাল অবস্থায় আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইমরান খানের মুক্তি এবং বুশরা বিবির মুক্তি নিয়ে গতকালকে ব্যাপক আন্দোলন হয়েছে এবং যে খাইবার পাখতুনখাওয়ার যে মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর, তিনিও হুমকি প্রদান করেছেন। তো যা হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, পরিস্থিতি কোন দিকে যায়, আমরা সেটা পর্যালোচনা করছি। আমি আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার সংবাদ শুনবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। পাশাপাশি আমার যে